আমি রামচন্দ্রের পূর্বজ যারা ছিলেন পূর্বপুরুষ তাদেরই একজনের সম্বন্ধে আজকে বলবো বলে ভেবেছিলাম, বিখ্যাত একজনের সম্বন্ধে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু মাঝখানে এই পয়লা বৈশাখ পড়ে গেল। বাঙালির কাছে এটা খুব শুভ দিন এবং অনেকেই খুব সেলিব্রেট করেন এই দিনটাকে। কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে আমি পয়লা বৈশাখ নিয়ে আগে বঙ্গাব্দ টঙ্গাব্দ নিয়ে কথাবার্তা বলেছি, আর ভেবেছিলাম যে বঙ্গ নিয়েও বলবো, কিন্তু বঙ্গ নিয়েও আমি যে দু চার কথা বলেছি আগে, আমার ওই উত্তরপ্রদেশের চোখে বাঙালি কী রকমরা ছিলেন সেসব জায়গায় আমি বঙ্গদেশের কথাও কিছু বলেছি। আরও ডিটেলসে বলা যায়, সেটা পরে কোনো সময় বলবো। কিন্তু আমার মনে হচ্ছে পয়লা বৈশাখের থেকেও, কারণ স্মৃতিশাস্ত্র যেটা আমাদের যারা বিধান দেয় এই তিথিতে এই করো, অমুক করো, তমুক করো, সেখানে পয়লা বৈশাখের কোনো বিধি টিধি কিন্তু নেই সেভাবে। যা আছে তা আপনাদের অজানা, কি করতে হয় না হয় সেটা আপনাদের অজানা, অথচ সেটা কিন্তু তার একটা ভেদিক রেলিভেন্স আছে। বেশ পুরাতন কালের যে ইকোলজিক্যাল রেফারেন্স, সেটা বরং এই বৈশাখের ভাবনাতে পাওয়া যায়। নট পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ নিয়ে কেউ মাথা ঘামায়নি। আমাদের স্মৃতিশাস্ত্রের প্রবর্তক পুরুষেরা এরা কেউ এসব পয়লা বৈশাখ নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। সম্ভবত এই জিনিসটা ধরুন আমাদের এখানে বাঙালি নববর্ষের দিন হিসেবে এটা পালন করে। ব্যবসায়ী সম্প্রদায় যারা, তারা হালখাতা করেন এবং কালীঘাটে কালী মায়ের চরণে জাবদা খাতা একবারে ছুঁয়ে দোকানে গণেশ পুজো করেন। কিন্তু সাধারণ বাঙালির কাছে পয়লা বৈশাখ, যারা ব্যবসা করেন না, তাদের কাছে ধর্মকৃত্যের কোনো ভাবনা কিন্তু স্মৃতিশাস্ত্রে নেই। যাও বা আছে, আমি বলবো সেগুলো, একটা দুটো তিনটে চারটে বলবো। কিন্তু সেখানে পয়লা বৈশাখের দিন অন্য সাধারণ বাঙালি কি করে? ম্যাক্সিমাম যদি ধর্মকৃত্য কিছু করতে চায় তা একটা বেশ নতুন জামা কাপড় পরে, হ্যাঁ, এইটা একটা করে, জানি না সেটা ধর্মকৃত্য কিনা। কিন্তু এই নববর্ষের দিন একটা নববস্ত্র পরিধান, এটা কিন্তু আমরাই তৈরি করেছি, কোনো স্মৃতিশাস্ত্রের বিধান এখানে নেই। আর একটা গৃহদেবতার পুজো হতে পারে, যাদের বাড়িতে পুজো আছে হয়, না হলে অন্যেরা কি করেন, পয়লা বৈশাখ বলে সেলিব্রেশন করেন। কিন্তু সেখানে বেশ ভালোই খাওয়া দাওয়া বিভিন্ন জায়গায় হয় এবং তাতে মৎস্য মাংস ইত্যাদি সব কিছুই চলে, তাতে কোনো সমস্যা নেই। কাজে কিন্তু সেটা স্মৃতিশাস্ত্রের বিধান যেমন কিছু নেই, নিষেধও তো কিছু নেই, কিংবা অন্যথা এইরকমভাবে করতে হবে সেরকমও বলা নেই। কাজে আমার দায় আছে যে সম্পূর্ণ বৈশাখ মাসে কি হয় এবং বৈশাখ মাসটা কেন ইম্পর্ট্যান্ট। বৈশাখ মাসটা দেখুন, একটা কথা কি, বঙ্গাব্দের কথাটা আসে না বটে, তবু আবার এসেও পড়ে। কেন কি, যে যারা, আমি মনে করি যে আকবর শাহের হিজরি সন খানিকটা চাপিয়ে দেওয়া হয়েছে বঙ্গাব্দের উপরে, এবং সেখান থেকেই সাল গণনা, যেটাকে আকবর শাহ ফসলি সন, এসব নিয়ে আমি আগে বলেওছি। এবং তাতে অনেকেই আমাকে বলেছেন না, বঙ্গাব্দের প্রচলন শশাঙ্কের সময় থেকে হয়েছে, অর্থাৎ শশাঙ্কের সময় যদি 593-94 খ্রিস্টাব্দ ধরা যায়, মানে যেগুলো আমরা জেনারেলি ওই শকাব্দের সঙ্গে যোগ করি, তাহলে শশাঙ্কের ওই সময়টা থেকে বঙ্গাব্দের গণনা, এরমভাবে অনেকে ভাবেন। তার কারণ একটাই, যে শিব মন্দির দুটো শিব মন্দিরে নাকি, আমি অবশ্য সে প্লেটটাও দেখেছি কিন্তু খুব অস্পষ্ট সেখানে, যদিও যারা দেখেছেন তারা নির্দেশ করেন যে দুটি শিব মন্দিরে এই বঙ্গাব্দ কথাটা উল্লিখিত হয়েছে। ভালো কথা, শশাঙ্কের সময় উল্লিখিত হয়েছে, কিন্তু তার অন্য প্রমাণ আর কিছু আমি দেখিনি, যাতে করে আমি বলতে পারি যে ওই যে শিব মন্দিরের গাত্রস্থ যে লিপিটা,
ওটা একদম কারেক্ট, ওটা যে পরে তৈরি করা নয়, এটা আমি যে খুব ভালো করে বলতে পারি তা নয়। যাই হোক, যারা বলছেন আমি তাদের কথাই মেনে নিলাম। আমি শুধু এইটুকু বলতে চাই যে বঙ্গাব্দের গণনাটা তার পরবর্তীকালে আমি তো কোথাও কোনো পুঁথি, যেগুলো পুঁথি, যেসব অনেক প্রাচীন পুঁথি, মধ্যযুগীয় পুঁথি, যেগুলো যার তলায় লেখক যিনি সেই বই লিখছেন তিনিও কখনো কখনো তার ডেট উল্লেখ করেন অনেক সময়ই, আবার অনেক লিপিকর মানে যারা লিপি করছেন, কপি করছেন একটা বই থেকে, তারাও অনেক সময় বই উল্লেখ করেন, মানে লিপি তাদের তাদের নিজের সময়টা যখন লিপি হচ্ছে, কপি করছেন যখন, তখনকার সময়ও উল্লেখ করেন। এরকম বহু ম্যানুস্ক্রিপ্ট আমার দেখা আছে, এবং এশিয়াটিক সোসাইটিতে হরপ্রসাদ শাস্ত্রী, চিন্তাহরণ চক্রবর্তী, এরা সবাই মিলে যে কালেকশন করেছেন, আপনারা গেলেও দেখতে পাবেন সেটা, যে পুঁথিতে কিভাবে করা হয়। কিন্তু সেখানে আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে বিদ্যাপতি, যিনি মৈথিল বিদ্যাপতি, মিথিলার লোক অর্থাৎ তিরহুতের লোক, তিনি পর্যন্ত বঙ্গাব্দ তিনি নাই ব্যবহার করলেন, কিন্তু তিনি লক্ষণাব্দ ব্যবহার করেছেন। এমনকি ইব্রাহিম শর্কি যখন রাজত্ব করছেন, শিবলিঙ্গ আর মানে আমাদের শিবসিংহ যে রাজা, রাজা শিবসিংহ রূপনারায়ণ, তিনি কিন্তু ওই ইব্রাহিম শর্কির ভেসেল কিং হিসেবে কাজ করছেন তিরহুতে, তাকে কর দিতে হতো। সে সময়ও বিদ্যাপতি কিন্তু লক্ষণ অব্দ ব্যবহার করছেন, অর্থাৎ লক্ষণ সেনের যে অব্দ সেটা ব্যবহার করছেন। আর এদিকে বাংলায় যারা লিখেছেন, বাংলা যারা পুঁথি লিখেছেন মানে বই লিখেছেন, সেখানেও আমি বেশিরভাগ গ্রন্থ, ধরা যাক স্মৃতিগ্রন্থ, ধরা যাক ন্যায়শাস্ত্রের গ্রন্থ, বেশিরভাগ জায়গায় শকাব্দের উল্লেখ, শকাব্দের উল্লেখ সব জায়গায়। আর বাংলা পুঁথিতেও, সংস্কৃত তো আছেই, বাংলা পুঁথি যেগুলো, তার মধ্যে একটা প্রমাণ হিসেবে যেটা সকলে জানে, যে বিজয়গুপ্তের মনসামঙ্গল, বিজয়গুপ্তের মনসামঙ্গল, সেখানে ঋতু শূন্য বেদ শশী পরিমিত শখ, সুলতান হোসেন শাহ নৃপতি তিলক। অনেকেই মনে করেন যে এই সুলতান হোসেন শাহ আমাদের চৈতন্যের সমসাময়িক হোসেন শাহ, কিন্তু সেটা ফেলা যাবে তখনই যখন আমরা এই পাঠ, যেটা ঋতুশূন্য বেদশী পরিমিত শখ, সেটা যদি আমি ওই ঋতুশী বেদশী পরিমিত শখ কিংবা শখ পরিমিত এরকম পাঠও পাওয়া যায়, এখন সেটা যদি হয় তাহলে সেটা দাঁড়ায় আমাদের 1494 খ্রিস্টাব্দ কিংবা 1494-95 খ্রিস্টাব্দ। কারণ একেবারে হুসেন শাহর আমলে সম্ভবত চৈতন্য জন্মাননি, কিন্তু হুসেন শাহের রাইজটা তিনি দেখেছেন যখন তিনি বৃন্দাবনে যাবার জন্যে রওনা হয়েছে, তখন হুসেন শাহ ভালোভাবেই আছেন। এখন তার বয়সও নিশ্চয়ই চৈতন্যদেবের থেকে বেশি ছিল, কোনো সন্দেহ নেই তাতে। অনেকেই বলেন যে এই যে হুসেন শাহের কথা বলেছেন, এটা আলাউদ্দিন ফতে শাহ, এবং তাকেও অনেকে হুসেন শাহ বলে ডাকত। সেই আলাউদ্দিন ফতে শাহর সময়টা যদি ধরি, এইটাই সম্ভবত তখন বিজয়গুপ্ত যে মনসামঙ্গল রচনা করছেন, সেটা কিন্তু ঋতুশূন্য বেদশী পরিমিত শখ। জানেন তো যে অঙ্কস্য বামাগতি, ওরা তো ডেট ওইভাবে লিখতেন না, ঋতু মানে 6 ঋতু, শূন্য মানে শূন্য, বেদ মানে 4 বেদ, তার মানে 604, আর শশী মানে 1। আমরা ছোটবেলায় পড়তাম একে চন্দ্র দুয়ে পক্ষ ইত্যাদি পড়তাম, তার মানে 1 মানে হচ্ছে শশী।
তাহলে ঋতু 0 বেদ শশী। ঋতু মানে 6, 6 ঋতু, 0 0, বেদ 4 বেদ, চতুর্বেদ, আর শশী মানে 1। তাহলে এই উল্টো দিক থেকে অঙ্কস্য বামাগতি। আমাদের সবসময় যারা এই পুঁথির বিচারে ডেট বিচার করেন, অঙ্কস্য বামাগতি, তার মানে আপনাকে প্রথমেই পড়তে হবে শশী মানে 1, যদিও উল্টো করে লেখা থাকে, শশী মানে 1, আর বেদ মানে 4, আর 0 0ই থাকবে, আর ঋতু 6, তার মানে 1406 শকাব্দ। সেটা যদি হয় তাহলে তার সঙ্গে 78 যোগ করলে ওই 1485, 1484-85 সালে বিজয়গুপ্তের মনসামঙ্গল রচনা হয়েছিল। সেটাও শকাব্দ ব্যবহার হলো, বঙ্গাব্দ ব্যবহার হলো না কিন্তু। আর এটা আমি একটা উদাহরণ দিলাম এই জন্যে যে এই একের পেছনে শত শত ম্যানুস্ক্রিপ্ট আছে যেখানে শকাব্দের ব্যবহার হচ্ছে, বঙ্গাব্দ নয়। বঙ্গাব্দ আরও খানিকটা পরে, আর খানিকটা পরে ব্যবহার হচ্ছে বঙ্গাব্দ। সেটা আমার ধারণা ওই যে সেখানে এই ব্যবহারটা সম্ভবত আকবর শাহের ফসলি সন প্রচার করার পরেই সম্ভবত সম্ভব হয়েছে। তা আমার ধারণা আমার কাছে থাক, আপনারা শশাঙ্কর মতে চলুন, এবং তাতে আমার কোনো রকম দুঃখ নেই। হ্যাঁ, আরও পুরাতন হলে বঙ্গাব্দের জন্য আমার গৌরব থাকবে, কিন্তু এটা আমার বেশি গৌরব লাগে যে একটা হিন্দু মুসলিম সংস্কৃতির একটা বড় উদাহরণ হিসেবে থাকে। যদিও জালিয়ানওয়ালাবাগ যে একটা বিশাল ম্যাসাকার হয়েছিল, সেই অর্ডারটা কিন্তু সম্ভবত 13 এপ্রিল এবং সেবারে 1 বৈশাখ এই দিনে পড়েছিল। 1 বৈশাখের দিন পাল্টায়, এখন যেরকম আমরা প্রায় 14 আর 15 এপ্রিলেই পাই, কিন্তু এরকম সময় গেছে যেখানে 10 এপ্রিলও 1 বৈশাখ হয়েছে। আবার একজন বলেছেন যে 2999 খ্রিস্টাব্দে এটা প্রায় মানে 21 কিংবা 22-এ চলে যাবে এই 1 বৈশাখ, এরকমও একজন হিসেব করে বলেছেন। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে বৈশাখ মাসের কৃত্যের মধ্যে 1 বৈশাখের ব্যাপার খুব একটা কিছু নেই। সেই জন্যই আরও মনে হয় যে বঙ্গাব্দের প্রচলনটা অন্তত রঘুনন্দন, তিনি চৈতন্যদেবের লোয়ার কন্টেম্পোরারি, একটু পরেই জন্মেছেন, সেই জন্যে আরও মনে হয় যে তখনও পর্যন্ত বঙ্গাব্দের ভাবনাটা 1 বৈশাখে শুরু হয়। যদি হতো তাহলে বেশ একটা সেখানে কিছু থাকতো, বঙ্গাব্দের গণনা যদি হয়ে থাকতো। কারণ বর্ষবরণ একটা ব্যাপার থাকে, যেহেতু জন্মদিনের ক্ষেত্রেও বর্ষবর্ধন উৎসব মহাভারতের আমল থেকে চলছে। যাই হোক, দেখুন খেয়াল করে যে বর্ষবর্ধন উৎসবটা কিন্তু খুব মজার। আমি বললাম বটে জন্মদিন, কিন্তু খেয়াল করে দেখুন আমরা যখন বলি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, দেখুন বর্ষবর্ধন, আরও অনেক বছর তুমি থাকো, এটা জন্মদিনের জন্য ব্যবহার করাটা, এই শব্দটা, এটা কিন্তু বেশ মজার লাগে আমার কাছে। বিশেষ করে ভাসের নাটকে এই লাইনটা কিন্তু আছে। যাই হোক, রঘুনন্দন যখন বৈশাখ মাসের কৃত্য আরম্ভ করছেন, অদ্ভুত লাগবে এটা, তিনি বলছেন যে কৃত্য তত্ত্বানি, আমি কৃত্য তত্ত্ব কি কি করতে হবে এই মাসটায়, সেটা বলার সময় তিনি বলছেন বৈশাখ কৃত্যম, বৈশাখে কি করতে হবে। তত্র পদ্মপুরাণ বলে একটা উদাহরণ দিচ্ছেন যে এইখানে তুলা মকর মেষেষু প্রাতঃস্নানং বিধীয়তে। এই তুলা অর্থাৎ সূর্য যখন তুলা রাশিতে থাকবে, মকরে থাকবে এবং মেষে থাকবে, লক্ষণীয় হচ্ছে যে সূর্য কিন্তু যদি আমাদের রাশিচক্রের যে গণনা, তাতে 1 বৈশাখের দিন কি হচ্ছে, মীন রাশি থেকে সূর্য মেষে আসছে,
আর সূর্য কিন্তু মেষেই সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করেন, কারণ ওটা তার নিজের জায়গা, নিজের ঘর, এই যে মেষ রাশি। এখন এই যে সূর্য মেষে আসছেন, সৌর মাসের এই প্রথম ভাবনা যে সূর্য মেষে সংক্রান্তি। আমি আগেও কোনো দিন বলেছি যে ক্রম ধাতু মানে যাওয়া চলা, সম্যকভাবে যখন মীন রাশি থেকে একেবারে মেষে চলে আসলেন, সেটাই কিন্তু তাকে বলে মহাবিষুব সংক্রান্তি। এই যে মহাবিষুব সংক্রান্তি, এর একটা মূল্য অদ্ভুত আছে, যে যেই বৈশাখ মাস পড়লো আমরা ধরে নিই তখন গরমকাল পড়ছে। আর কি অদ্ভুত দেখুন, তারা প্রথমেই বিধান দিচ্ছেন রঘুনন্দন যে এই বৈশাখ কৃত্যের প্রথম কাজটি হলো যে প্রাতঃ স্নানং বিধীয়তে, ভোরবেলা উঠেই একবার স্নান করবে। মধ্যাহ্ন স্নান করো, আরও করো, ত্রিসন্ধ্যা স্নান করো, সেটা আরও ভালো, কিন্তু সকালবেলা উঠেই আগে স্নানটা করবে যাতে শরীরটা ঠান্ডা থাকে। এটা বৈষ্ণব মতে, বৈষ্ণবামৃতে বলে একটা উদাহরণ দিচ্ছেন তার পূর্বের আচার্যের গ্রন্থ হিসেবে। ততশ্চ অরুণোদয়কালে মজ্জনং কৃত্বা আচম্য, আচমন করে উদংমুখ পূব দিক করে ওম তৎসদ ইত্যুত্তার্য অদ্য বৈশাখে মাসি, অমুক পক্ষে, যেই মাস সেই পক্ষই থাকুক, অমুক তিথৌ, কারণ তিথিটা কি হবে তাই কেউ জানে না, এবং অমুক বার এটাতে এটা আরম্ভ করে একদম সম্পূর্ণ মাস ধরে প্রাতঃস্নানং করিষ্যে, এটা সংকল্প বাক্য পড়ছেন। কেন সংকল্প বাক্য পড়ছেন? যে যদি তুমি না করো, এই জন্য একটা সংকল্প করিয়ে নিচ্ছেন। শ্রী বিষ্ণু প্রীতিকাম, ভগবান বিষ্ণুর প্রীতিকামনার করে তিনি এটা করছেন। এবং সেটা কি, কেন বলছেন যে সংকল্পটা করার দরকার কেন? সংকল্পেন বিনা রাজন যৎকিঞ্চিৎ কুরুতে নর। সংকল্প ছাড়া যদি তুমি কোনো কাজ করো তাহলে ফলঞ্চ, তার যে ফল হয়, সংকল্প ছাড়া করলে তার ফলটা অল্প হয়। ফলটা অল্প হয় এই কারণেই যে সংকল্প ছাড়া করলে মাঝে মাঝেই বাদ দেওয়া চলে। এই আর কি। এই দেখুন প্রাতঃস্নানের আর ফল কি, আমি যা বুঝি প্রাতঃস্নান করলে তো ভগবান বিষ্ণু লাভ হয়ে যাবে না, কিন্তু ওরা কিন্তু শরীরের সুস্থতাটাও চিন্তা করেছেন। ফলে গরমকালে বৈশাখ মাসে তারা প্রাতঃস্নানের বিধান দিয়েছেন প্রথম। এবং আরও লক্ষণীয়, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এবং পরবর্তীকালে দেখুন রঘুনন্দন খুব বেশি কথা বলেন না, যেগুলো চলে, যেগুলো তখনও যেসব তিথি নিয়ম পালন করার ভাবনা তার সময়ে আছে, তিনি সেগুলোই বিধান দিয়েছেন। বাড়তি এগুলো করতে হবে, এগুলো তিনি বলেননি। এগুলো আমাদের পরের লোকের, পরবর্তীকালে যারা সমস্ত এই পঞ্জিকা আর ক্রিয়াকাণ্ড বারিধি পুরোহিত দর্পণ রচনা করেছেন তারা দেখবেন গাদা গাদা। সেটা এই ইতিহাসটাও আপনাদের জানার দরকার, যে কি করে জিনিসটা বাড়িয়ে দেওয়া হয়, সেটাও আমি এই সূত্রেই বলার চেষ্টা করব। এখন এই যে প্রাতঃস্নানের কথা বলা হলো, লক্ষণীয় আমার কাছে যেটা, যে অন্যান্য যারা স্মৃতিশাস্ত্র লিখছেন, বিশেষ করে আমাদের ক্ষেত্রে বর্ষক্রিয়া কৌমুদী যিনি লিখেছিলেন গোবিন্দানন্দ গিরি, তিনি আর কিছুদিন পরের মানুষ, অন্তত রঘুনন্দনের 100 বছর পরের মানুষ। গোবিন্দানন্দ গিরি বর্ষক্রিয়া কৌমুদী বলে একখানা বই, এটা সংস্কৃত কলেজ থেকে বেরিয়েছিল একসময়। এই বর্ষক্রিয়া কৌমুদীতে বর্ষক্রিয়া বোঝাই যায় সারা বছর ধরে কোন মাসে কি করবে, এটা নিয়েই তার বেশি বক্তব্য। সেইখানে তুমি এই জিনিসটা ইলাবোরেট করেছেন, এবং একটা জিনিস যেখানে দেখার মতো, যে তিনি এইগুলো খুব ইম্পর্টেন্ট মনে করছেন এবং বড় বড় শাস্ত্র থেকে তোলার চেষ্টা করছেন, কোট করার চেষ্টা করছেন, যে এই সব দিনে বৈশাখে ব্রহ্মচর্যে অবস্থিত, বেশ ব্রহ্মচারী হবেন। রাজন মেষগতে ভানু, এই যে ভানু অর্থাৎ সূর্য যখন মেষ রাশিতে আসবে, ইয়স্মিন কস্মিন জলাশয়,
যদি নদীতে স্নান করতে না পারো, যদি গঙ্গা স্নান করতে না পারো, ইয়াসমিন কসমিন জলাশয়ে, যে কোনো জলাশয় পুকুরেও স্নান করো, যথাহারও, আমি আর কিছু বেশি বলছি না। আর একটা বলছেন যে জলাশয়েও যদি তোমার কাছাকাছি কোথাও না থাকে, তাহলে স্নাহি কূপদকে নাপি, কুয়োর জলেও স্নান করো, রাজন পাপ বয়ার্দিত, বলে যতটুকু মনে করো পাপ টাপ হবে, আর কোনো পাপ হবে না। পাপ হবে না কথাটা ধর্মের কথা, কিন্তু আসল কথাটা এনারা চাইছেন যে বৈশাখ মাসে গরমের সময় স্নান, সকালবেলা স্নান করে শরীর ঠান্ডা রাখা, এটা বোধহয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে। আর একটা কথা বলছেন, সেটা যে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করছেন তারা, যে গঙ্গা স্নান করো, সেটা সবচেয়ে ভালো। মেষভানুচ গঙ্গায়াং কামত বা অকামত, কোনো কামনা তৃষ্ণা পূর্তি করার জন্যে অথবা কোনো কামনা নিষ্কামভাবে গঙ্গা স্নান করা খুব ভালো, এসব বলছেন। আর একটা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট লাগে, একজন মানে সোশিওলজিক্যাল হিস্টোরিয়ানের, অ্যাজ এ বিট অফ সোশিও হিস্টোরিয়ান, আমার নিজের মনে হয় বারবার যে এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে, যে এই সময়টা তুমি কি করবে। এই বর্ষা, এই গরমকালে বৈশাখ মাসে যেই সূর্য সংক্রান্ত হলো মেষ রাশিতে, যখন প্রচণ্ড গরম পড়বে, প্রপাকার্যা প্রযত্নেন সর্বলোক হিতায়চ, সমস্ত লোকের জন্যে প্রপা মানেও কিন্তু ওই কুয়ো কিংবা জলস্থান, জলাশয় খনন করা। অর্থাৎ মাঝে মাঝে যারা বড়লোক আছেন তারা যদি পুকুর খনন করে দেন, যেটা বৌদ্ধ যুগে এই প্রপার ব্যাপারটা খুব ছিল। এই যে আপনার চণ্ডালিকাতে দেখেন, সেটা কিন্তু একটা প্রপা, একটা জলস্থান, একটা জলাশয়, তার ধারে কিন্তু ওই চণ্ডালিকার হাত থেকে তিনি জল পান করছেন। এই প্রপা জিনিসটা দেখুন কতটা স্মৃতিশাস্ত্রকার শুধুমাত্র কিন্তু যে বিধান দিচ্ছেন ধর্মের ছলে, কৃত্য করতে হবে এই ছলে, আসলে কথা বলছেন কিন্তু সোসাইটির জন্য, যে কুয়ো তৈরি করে দাও, জলস্থান তৈরি করে দাও, এটা করার প্রয়োজন, এটা বারবার বলছেন তারা। আর একটা জিনিস যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে, যারা পুরোহিত দর্পণ টর্পণ করেছেন তারা প্রথমেই বৈশাখ মাসে কি কি করতে হবে, প্রথমেই একটা দিচ্ছেন ধর্মঘট ব্রত। আহা, আমার খুব ভালো লাগে যে আমরা যে ধর্মঘট করি সেই শব্দটা এখানে পাই। অন্তত রঘুনন্দনও সেই শব্দ ব্যবহার করেছেন, এবং শ্লোক হিসাবে যেহেতু ব্যবহার করেছেন, তার মানে শব্দটা আরও অনেক পুরনো। তার মানে ধর্মঘট, পরবর্তীকালে ধর্মঘটের উপরে পুরোহিত দর্পণ থেকে আরম্ভ করে ক্রিয়াকাণ্ড বারিধি, এরা ধর্মঘটের ব্রতও তৈরি করে দিয়েছেন, যেমন সংস্কৃতে লেখা ব্রত, মানে ক্রিয়াকাণ্ড বারিধির মধ্যে অথ ব্রত কথা বলে সংস্কৃতে লেখা ব্রত কথা। আমি জীবনে এটা ভাবতে পারি না। যাই হোক, তার মানে বাঙালির যে ঘরে ঘরে ব্রত কথা পড়ার অভ্যেস, তা এই সব এই ক্রিয়াকাণ্ড বারিধি ইত্যাদি জায়গায় যে ব্রত কথা সংস্কৃতে লেখা হচ্ছে, এই জায়গাগুলো থেকে তার উৎপত্তি। হয়তোবা তার কিছু পূর্ব নিদান পুরাণগুলোর মধ্যেও পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট ব্রত কথা হিসেবে সেখানে উল্লেখিত হচ্ছে। এখন এই ধর্মঘট ব্যাপারটা নিয়ে খুব মজাই লেগেছে আমার, যে মানে একেবারে সংকল্প করে ধর্মঘট স্থাপন করতে হবে। ভবিষ্যৎ পুরাণে এই কথাটা আছে, সেটা রঘুনন্দনও কোট করেছেন এবং গোবিন্দানন্দ গিরিও কোট করছেন। বলছেন, এস ধর্মঘট দত্ত ব্রহ্ম বিষ্ণু শিবাত্মক। এই ধর্মঘট ব্রহ্ম, বিষ্ণু এবং শিবের সম্পূর্ণ
তারা এখানে আছেন বলে মনে করতে হবে। লক্ষণীয়, ধর্মঘটের ব্রত কথা যেখানে আরম্ভ হচ্ছে পরবর্তীকালে, সেই ব্রত কথার মধ্যে ধর্মকে নিয়ে কথা হচ্ছে। এখন এই ধর্ম আমাদের সেই ধর্ম ঠাকুর কিনা, শূন্য পুরাণের ধর্ম ঠাকুর কিনা, বৌদ্ধদের প্রবাহিত ধর্ম ঠাকুর কিনা, তা কিন্তু ভালো করে বোঝা যায় না। কিন্তু রঘুনন্দন কোনোভাবেই এটা উল্লেখ করেননি। রঘুনন্দন ঘট মানে ঘটই, ধর্ম মানে ধর্ম। ধর্ম মানে সেইটা কীরকম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখানে অধিষ্ঠিত হন সেটাই ধর্মঘট বলে ভেবে সেটা প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই জলপূর্ণ ঘট, দেখুন আবার সেই জলের কথা আসছে, প্রত্যেক দিন ওই জলপূর্ণ ঘট একটা ব্রাহ্মণকে দিতে হবে। তার মানে ব্রাহ্মণকে জলপান করাতে হবে। ব্রাহ্মণ বলে কথাটা নয়, কিন্তু ব্যাপারটা জলপানের ব্যবস্থা করা। এর সঙ্গে নানান কথা জুটেছে পরে এই ধর্মঘট স্থাপনের ক্ষেত্রে। তার মানে ধর্মঘট ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে ঘরটা স্থাপন করলো 30 দিন নাড়ানো যাবে না সেখান থেকে, অথবা সকাল হলেই নতুন ঘট এনে সেখানে বসিয়ে আবার জল পূর্ণ করে দিতে হবে। তার মানে ঘরটা কিন্তু আমি একটা চালিয়ে যাচ্ছি, রেকারিংভাবে চালিয়ে যাচ্ছি। দেখুন ধর্মঘটের ক্ষেত্রেও কিন্তু এই যে বাঙালিরা ধর্মঘট করেন কিংবা ভারতবর্ষীয়রা ধর্মঘট করেন, সেটাও কিন্তু অলমোস্ট একটা জায়গায় অবস্থান করা, এটাই কিন্তু ধর্মঘটের চেহারা। দেখুন কত প্রাচীন শব্দ কি অর্থে আগে ব্যবহার হতো এবং এখন কি অর্থে ব্যবহার হয়। তাহলে এই যে ধর্মঘট স্থাপনটা হলো, সেখানে একটা খুব ইম্পর্ট্যান্ট বলছেন যে প্রতিদিন সেই ঘট চেঞ্জ করে আবার সেইখানে রেখে ধর্মঘটের একটা পুজো টুজো বেশ ভালোভাবে করে, এবং সেখানে অ্যাড হয়েছে রঘুনন্দনের আমলে যা ছিল, যে ঐতিহাসিক ভাবনা আমরা পাই তার থেকে অ্যাড হচ্ছে সেখানে। রঘুনন্দনের আমলে কী ছিল সেটাও আমি বলছি, এবং গোবিন্দগিরির আমলে যেরকম হচ্ছে কিংবা তারপরে যা হয়েছে সেটাও আমি বলছি। শ্লোকটা গোবিন্দানন্দ গিরিতেও এক, এখানেও এক। কিন্তু কি বলছেন, যে এই যে বৈশাখে ইয়ো ঘটং পূর্ণম সভজ্জং বৈ দ্বিজন্মনে দদাতি অভুক্ত্বা রাজেন্দ্র সজাতি পরমাঙ্গতি। এই যে বলছেন স্বভোজ্য, অর্থাৎ একটু কিছু খাবার দাবার। ভোজ্য মানে আমরা পরবর্তীকালে যাকে আমরা শ্রাদ্ধের সময় বলি ভুজ্জি, ভুজ্জি দিতে হবে। সে ভুজ্জি মানে কিন্তু ওই কাঁচকলা, আতপ চাল আর একটুখানি তরি তরকারি যা হোক, সেটা হচ্ছে স্বভোজ্য। কিন্তু এই স্বভোজ্যটা রঘুনন্দনে কি আর পরবর্তীকালে কি, সেটা আমি একটু বলার চেষ্টা করব। তাতে ইতিহাসের সোসাইটির ভাবনার গতিটা কিন্তু বোঝা যায় সেখান থেকে। রঘুনন্দন একটা পুরো মানে ওই সংকল্প বাক্য করেই বলছেন, যেটা যে মনোরথ পূর্ণ করার জন্যে এই সভোজ্য ঘট দিতে হবে ব্রাহ্মণকে। হ্যাঁ, আগে বিষ্ণু ইত্যাদির পুজো টুজো করে তারপরে দিতে হবে। কিন্তু লক্ষণীয় হলো এটার মধ্যে কি থাকবে। বলছেন তিনি, এই যে মেষাদৌ অর্থাৎ মেষ রাশির আরম্ভে, আমি বলতে পারি এটা কিন্তু পয়লা বৈশাখ, আরম্ভেই মেষ আদৌ মানে মেষ যার আদিতে আছে, অর্থাৎ যেটা পয়লা বৈশাখী মেষ রাশি থেকে সূর্য এখানে, সেখানে কি দিতে হবে, মেষ আদৌ শক্তব দেয়া বাড়ি পূর্ণাচ গর্গরি। এটা লক্ষণীয়। দান করতে হবে কি, নিজেও সেটা খেতে হবে এবং দানও করতে হবে। কি সেটা, শক্তব তালব্যস্য
কয় তয় হ্রস্বউ মানে হচ্ছে শক্তু। এই শক্তু থেকেই কিন্তু আপনি প্রাকৃত করুন, দেখবেন প্রথমে আসবে ছত্তু, তার থেকে আসবে ছাতু, অর্থাৎ ছাতু। ছাতু তখনকার দিনে এই আপনার ছোলার ছাতু পাওয়া যেত না। যে কালের কথা রঘুনন্দন বলছেন, সেখানে যবের ছাতু দিতে হতো। কেন? যব হচ্ছে সেই আর্লিয়েস্ট মেটেরিয়াল অফ বেদিক পিপল, যা স্টেপল ফুড হিসেবে ব্যবহার হতো, যব। যার জন্যে আমরাও পর্যন্ত ছোটবেলায় দেখেছি যে বৈশাখ মাসের প্রথম দিন থেকে আমাদের বাড়িতে যে বিগ্রহ ছিলেন নারায়ণের শালগ্রাম শিলা, সেখানে প্রতিদিন যবের ছাতু গুড় দিয়ে মেখে দেওয়া হতো। যবের ছাতুতে নাকি পেট ঠান্ডা হয়। আর আমার কেবলই মনে হয় দিস ইজ দ্য আর্লিয়েস্ট স্যাম্পল অফ ফুড অফ দ্য ঋগ্বেদিক পিপল। কারণ জব নিয়ে পুরো একটা তার রেসিপি নিয়ে পুরো একটা এপিসোড করা যায় যে কত রকমভাবে সেটা খাওয়া হতো বেদের আমলে। আমি রান্নার লোক নেই, অতএব সেই রেসিপির মধ্যে যাচ্ছি না, কিন্তু হিস্ট্রিটা তো বিচার করবেন যে এই জব যে ভোজ্যটা দেওয়ার কথা বলা হচ্ছে, একদমই কাঁচকলা চাল অমুক তমুক কিচ্ছু না, দিতে হবে ওই শক্তু, ওই ছাতু দিয়ে। সেটা ব্রাহ্মণকে দিতে হবে যেরকম, ঠাকুরকে দিতে হবে যেরকম, এবং তার সঙ্গে নিজেও সেটা খেতে হবে। ভুক্তাবশেষ অর্থাৎ দেবতার ভুক্তাবশেষ প্রসাদ, সেটাও কিন্তু খেতে হবে। সেটা যার বাড়িতে যে দেবতা আছেন তাকেই এই জবের ছাতু দিতে হবে। একটা সময়ে দেখবেন শীতলী বলে একটা জিনিস ছিল, সেটা বৈশাখ মাসের আরম্ভ করে তারপরে যে আবার জ্যৈষ্ঠ মাসে যে যাচ্ছে, মানে জ্যৈষ্ঠ মাসে যে সূর্যের বিচরণ হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাসের আগের দিন পর্যন্ত, অর্থাৎ বৈশাখ মাস পুরোটা, তার শেষে কিন্তু শীতলী বলে একটা উৎসব হতো। আমাদের ঠাকুর বাড়িতে তো হতোই, এবং অনেক গৃহস্থ বাড়িতেও হতো। সেদিন আপনি দেখবেন যে তখনকার যে ফল, ওই আপনার তরমুজ, তারপরে আম, যেগুলো সব গরমে সব হবে, আম কাঁঠাল থেকে আরম্ভ করে সব কিছু, এগুলো ঠাকুরকে দেওয়া হতো। তার মানে বছরের ফল যেগুলো বৈশাখ মাসে পাকছে, সেগুলো সব দেওয়া হতো। আপনি বলবেন যে কাঁঠাল কি খুব শীতল জিনিস? না, শীতল জিনিস নয়, কিন্তু ডাব টাব এসব দেওয়ার সঙ্গে ভোজ্য যদি বলি, তাহলে ভোজ্য হলো এইগুলো। সেখানে নতুন ফল যেগুলো, সেইগুলো দেওয়া হতো। বৈশাখ মাসের প্রধান কৃত্যের মধ্যে কিন্তু এইটা আছে। কিন্তু বেড়েছে পরে। আর একটা কথা বলেছেন যে মসুরের ডাল এবং নিম্বপত্র, এই দুটো বৈশাখ মাসে খুব খাওয়া উচিত, এটা বলছেন। কিন্তু এটা রঘুনন্দনের বক্তব্য, এবং সেটা পরবর্তীকালে অন্যরাও বলেছেন। তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারেই যে কথাগুলো বলছেন, মসুরের ডালই সবচেয়ে সহজ পাচ্য ডাল। তাহলে মসুর এই কথাটা উচ্চারণ করছেন, তাহলে মসুরের ডাল খাওয়া হতো। অনেকেই যে ভাবেন যে বৈষ্ণবরা মসুরের ডাল খায় না বলে অন্যরাও খেত না, তা কিন্তু না। সকলেই মসুরের ডাল, শাস্ত্রের ভাবনাতে মসুর এটা, এবং মুদ্গ এবং মসুর এটা খুব পুরনো ডালের মধ্যে এটা পড়ে। এনিহাও, আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না। খাওয়া দাওয়ার ব্যাপার কেন আমি এত আলোচনাই বা করব, কিন্তু বিধিনিষেধের জায়গায় এইগুলোই পরবর্তীকালে যখন আমরা গোবিন্দানন্দ গিরির মধ্যে দেখছি, কিংবা পরবর্তীকালে ক্রিয়াকাণ্ড বারিধির মধ্যে দেখছি, তখন প্রচুর বেড়ে গেছে। সেখানে বেড়ে যাওয়ার জায়গাগুলো আগে বলে নিই যে দেখুন বাড়িয়েছেন কিভাবে। ক্রিয়াকাণ্ড বারিধি, পরে পুরোহিত দর্পণে সেটা আছে। আমি প্রায় 2-3 পাতা দান সংক্রান্তি ব্রত, অর্থাৎ বামুনকে প্রচুর পরিমাণ দাও, এটা ওটা সেটা দাও,
এবারে সংকল্প করে করার কথা হচ্ছে। এবং অনেকে বলছেন প্রত্যেক সংক্রান্তিতে এটা দিতে হবে, শুধু বৈশাখ মাসের পরের সংক্রান্তি নয়, এদিন তো দিতেই হবে পয়লা বৈশাখ, তারপরে সংক্রান্তির দিন আবার, এই করে 12টা সংক্রান্তিতে অমুকটা অমুকটা দিলে বেশ ভালো হবে। তার মানে যখন যখন যে ফল হচ্ছে আমি সেই ফলগুলো একটা একটা করে বলে দিচ্ছি যে অমুক মাসে দাড়িম দেবে, অমুক মাসে অমুক দেবে, অমুক মাসে তমুক দেবে, ইত্যাদি ইত্যাদি বলে যাওয়া হচ্ছে। আর একটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে এই বৈশাখ মাসের, এবং এই আমি একটা বললাম দান সংক্রান্তি ব্রত, তারপর জল সংক্রান্তি ব্রত, অন্ন সংক্রান্তি ব্রত, মানে খালি দাও এটা ওটা দাও। লাস্টে আছে হরিমঙ্গল ব্রত, এই ক্রিয়াকাণ্ড বারিধির যে চেহারা, সেখানে এই জিনিসটাই আমার কাছে, এই হরিমঙ্গল ব্রতটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। যদিও আমি এর কোনো মানে বুঝি না, কিন্তু তৎসত্ত্বেও ইন্টারেস্টিং লাগে। কেন বলছেন, যা যা ঋণ আছে এই ঋণ মোচনের জন্যে এই দিন একটা ব্রত করতে হবে, এবং সেখানে বেশিরভাগটাই মঙ্গল রাশি, মঙ্গল যে গ্রহ তার স্তব, তাকে খুব ভয় পায় লোকে। হ্যাঁ, এই যে ধরাত্মজ কুজো ভৌম ভৌমিজ ভৌমিনন্দন অঙ্গারক যমশ্চৈব সর্বরোগাপহারক ইত্যাদি বলে বলে লাস্টে কি দাঁড়াচ্ছে, ঋণার্থে তৎপ্রপন্নয়ম অনৃণং করুমে প্রভো, আমাকে অঋণী করো। তার মানে এই সব সময় হাল খাতার ব্যাপার শুরু হয়নি তো? আমার বারবার মনে হয় এই যে এত ব্রত লেগেছে এর সঙ্গে, এই হরিমঙ্গল ব্রতটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে এই জন্যে যে এর সঙ্গে হাল খাতার সম্পর্ক আছে কিনা। কেননা ব্যবসাদারের ক্ষেত্রে যার কাছ থেকে আমি ধার করে গয়না কিনেছি, দেখুন গয়নার দোকানে সেই দিন একটা অংশ দিয়ে আসে। তার মানে এই ঋণ মোচন করার জন্যে এই হরিমঙ্গল ব্রতর একটা যে ব্যাপার, এটা কেন বলেছেন তার কারণ হচ্ছে ঋণের বোঝাটা যেন না বাড়ায় মানুষ, একটু যেন অন্তত সেদিন ঋণ শোধ করে আসে, এই জন্য হয়তো হরিমঙ্গল ব্রত। আর একটা জিনিস আমি বলবো যে হ্যাঁ, অক্ষয় তৃতীয়া এটা খুব ইম্পর্টেন্ট তিথি হচ্ছে আমাদের আমাদের এই এই মানে কি বলবো, বৈশাখ কৃত্যের মধ্যে একটা খুব বড় কৃত্য এটা। কেন এটা বলছি দেখুন, যদি রঘুনন্দন থেকে বলি, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যে লোয়ার কন্টেম্পোরারি, তার সময়ে অক্ষয় তৃতীয়ার কথা যদি বলি তাহলে একরকম, পরবর্তীকালের কথা যদি বলি সেখানে দান টানের ব্যাপার অনেক বেড়ে গেছে। কিন্তু আমার কাজ হচ্ছে এইটুকুই বলা যেটা রঘুনন্দনে আছে। রঘুনন্দন আমাদের কাছে শ্রেষ্ঠতম বঙ্গের গৌরব, তিনি সারা ভারতবর্ষ একসময় রঘুনন্দনের কথা মেনে নিয়েছিল, কাজে তাকে তার কথাটাই স্মরণ করতে হবে। বলছেন ইয়া শুক্লা নরসার্দূল বৈশাখে মাসি বৈ তিথি, বৈশাখে যে শুক্লা অর্থাৎ শুক্লপক্ষ, সেইখানে তৃতীয়া অর্থাৎ বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া যে তিথি, সা অক্ষয়া খ্যাতা গির্বাণৈরপি বন্দিতা, সেটা অক্ষয়া, অক্ষয় তৃতীয়া, অক্ষয়া হচ্ছে সাধারণ ভাষা অক্ষয়া। তাহলে অক্ষয়া কেন? তিথি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ সেই জন্য অক্ষয়া তিথি, তার থেকে অক্ষয় তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়াতে আরও ডিফাইন করে দেওয়া হলো যে বৈশাখ মাসের শুক্লপক্ষে এই অক্ষয় তৃতীয়া তিথি পড়বে। সেটা খুব ইম্পর্টেন্ট। কেন? সেখানে কি কি দিতে হবে, কি কি খাওয়ার ব্যবস্থা করতে হবে সেটা দেখুন। রঘুনন্দন বলছেন যেটা, যে এই অক্ষয় তৃতীয়ার দিন যো শ্যাং দদাতি করকান, করক মানে হচ্ছে ডালিম, দারিম বৃক্ষ মানে অর্থাৎ ডালিম দিতে হবে। আর বাড়ি বাজ সমন্বিতা, বাড়ি অর্থাৎ জল, দেখুন বৈশাখ মাসের জল, বাজ একবারে বৈদিক শব্দ, এবং
মানে রঘুনন্দন নিজেই অর্থ করছেন তারপরে যে বাজ মানে কি, বাজ অন্নম, এটা বলছেন উনি, একেবারে তুলে দিচ্ছেন, মনে হয় একেবারে নিরুক্ত যাস্কের যে নিরুক্ত সেখানেও বাজো অন্নম এরমভাবেই বলা আছে, অর্থাৎ অন্ন, অর্থাৎ খাবার দাবার, অর্থাৎ ধান চাল, যা হোক। এটা তো বঙ্গদেশে হয়েই গেছে তখন, তাই না? স্বজাতি পুরুষো ধীর লোকান বই হেমম, বাড়ি বাজ সমান, জল দিতে হবে, অন্ন দিতে হবে ইত্যাদি, অর্থাৎ খাওয়াতে হবে লোককে। এটা হচ্ছে সোজা কথা। তার মানে অক্ষয় তৃতীয়ার দিনটা কেন ইম্পর্টেন্ট বলছেন, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। তিনি ব্রহ্মপুরাণ থেকে একটা বাক্য তুলছেন, বলছেন, আমি আগেও বলেছি, বৈশাখে শুক্লপক্ষে চ তৃতীয়ায়াং কৃতং যুগম। বলছেন আমাদের যে চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, বলছেন এই অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগ আরম্ভ হয়েছিল। হ্যাঁ, যে কারণে কার্তিকে শুক্লপক্ষে চ ত্রেতা চ নবমে হনি, কার্তিকের কার্তিক মাসের শুক্লপক্ষে, হ্যাঁ, নবমীতে ত্রেতা যুগ আরম্ভ হয়েছিল। অথ ভাদ্রপদে মাসি ত্রয়োদশ্যান্তু দাপরম, ভাদ্র মাসের ত্রয়োদশীতে, ভাদ্রপদে সম্ভবত সেটাও শুক্লপক্ষই হবে, ত্রয়োদশ্যান্তু দাপরম, ত্রয়োদশীতে শিখরা দাপর যুগ আরম্ভ হয়েছিল। মাঘে তু পূর্ণমাস্যাম, মাঘের যে পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা, ঘোরং কলিযুগং স্মৃতম, অর্থাৎ কলিযুগের নাকি আরম্ভ হয়েছিল এই দিনে। এটা যুগারম্ভাশ্চ তিথয় যুগাদ্যে আস্তেন বিস্মৃতা, যেহেতু এক একটা যুগ আরম্ভ হয়েছিল এই তিথি ধরে, অতএব তাদের যুগাদ্যা বলা হয়। অর্থাৎ সত্যযুগের আরম্ভ অক্ষয় তৃতীয়ায় হয়েছিল বলে ধরে নিয়েছেন রঘুনন্দন, এবং সেটা ব্রহ্মপুরাণের প্রমাণে। সেই জন্যে এই কৃতযুগ অর্থাৎ সত্যযুগের যুগাদ্যা, যুগের যে আদি, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই জন্যে অক্ষয় তৃতীয়া বিখ্যাত, এবং এই জন্যে অক্ষয় তৃতীয়া পালন করতে হবে। অন্য আর একটা দিন, সেটা বৈশাখের মধ্যেই ধরেছেন রঘুনন্দন, সেটা বৈশাখে শুক্লপক্ষে হেতু দ্বাদশী বৈষ্ণবী তিথি, অর্থাৎ বৈশাখের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তস্যাং শীতলতোয়েন স্নাপয়েত কেশবাং শুচি, সেদিন অর্থাৎ ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা হোক, যা যে রূপেই তিনি থাকুন, সেদিন তাকে স্নান করাতে হয় ভালো করে। এবং এই তিথিটাকে বলে পিপীতক দ্বাদশী। পিপীতকটা কেন বলা হচ্ছে আমি এখনই জানি না, এখনই আমি বলতে পারবো না, কিন্তু আমি হয়তো খোঁজ করলে কেন পিপীতক বলা হচ্ছে এই শব্দটা বলে দিতে পারবো, কিন্তু এখন আমার সেটা সেই সময়টা আমি পাইও নি, আমার খেয়ালও হয়নি। যাই হোক, কিন্তু আমার যেটা বক্তব্য, অন্যান্য জায়গায় যেগুলো আছে, হ্যাঁ, সেখানে এরকমও আমি পেয়েছি যে সারা বৈশাখ মাস ধরে জগন্নাথ, অর্থাৎ জগন্নাথ বলতে আমি জগন্নাথ বলছি, জগন্নাথে তো করা হয়ই এটা, আর অন্যান্য যে শালগ্রাম শিলা ইত্যাদি যারা থাকেন আর কি, প্রতিষ্ঠিত হন, কিংবা যারা আমাদের তিরুপতি আছে সেসব জায়গায় যারা, এটা একটা নিয়ম যে ঠাকুরকে প্রচুর পরিমাণ চন্দন লেপন করা হয়। চন্দন যেহেতু ঠান্ডা, সেই জন্যে এই বৈশাখ মাসে চন্দন লেপনের একটু একটা ব্যাপার থাকে, এবং সেটা কিন্তু ওই ধর্মঘট ব্রতের দিন, সেদিনও এরকম বলা হচ্ছে যে সুরভি, গন্ধ এবং চন্দন ইত্যাদি অর্থাৎ বিগ্রহের গায়ে লেপে দিতে হয়, এরকম ধরনের কিন্তু ভাবনা কিন্তু বৈশাখ মাসের মধ্যে আছে। এবং আবারও একটা বলি যে ধর্মঘটের আর একটা বড় উদাহরণ, ধর্মঘট যেটা আমরা ব্রাহ্মণকে দেওয়ার কথা বলেছেন বারবার, সেটা কিন্তু আমরা একটু রিপ্লেস করেছি
অত্যন্ত সুন্দরভাবে, এবং সেটা সম্ভবত বৈষ্ণবরা করেছেন, যে দেখুন এই বৈশাখ মাস জুড়ে যে ঠাকুরের ওপরে একটা ঝরার ব্যবস্থা করা হয়, একটা ঘট টাঙিয়ে দেওয়া হয়, যেখান থেকে কুশ কুশ সেই ঘটটা ফুটো করে তার মধ্যে কুশের গাছি গুঁজে দিয়ে ওপরে জল দেওয়া হয়, এবং এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে জল সারা দিনমান সেই ঠাকুরের গায়ে পড়বে। এটার একটা ব্যবস্থা কিন্তু বৈশাখ মাসে করা হতো। আমাদের ছোটোবেলাতে আমাদের বাড়িতেই দেখেছি যে আমাদের যে সরগ্রাম শিলা তাকে নিয়ে ঝড়ায় দিতে হতো, এবং সেখানে একটা ঝড়া, সেটা জল পড়তো নিচের একটা হাঁড়ির মধ্যে, টুপ 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 করে জল পড়তো। সেই জল কিন্তু আমাদের একটা পান করার একটা ব্যাপার ছিল, ঠান্ডা হয়ে যেত হাঁড়ির মধ্যে। কাজে এইরকমভাবে বৈশাখ কৃত্যের ভাবনা কিন্তু রঘুনন্দনে আছে। বৈশাখ মাসের ব্যাপার, পয়লা বৈশাখ নিয়ে আমি ওই জন্য বেশি ভাবনা করলাম না। থ্যাংক ইউ।